5 আগস্টের পর রাজনৈতিক দলগুলো পরস্পরের ভিতরে একদম রাজনৈতিক শিষ্টাচার রেখে কথা বলছিল, এবং এখন পর্যন্ত আমরা সরাসরি অন্য রাজনৈতিক দলকে টার্গেট করে কথা বলার ক্ষেত্রে রাজনৈতিক দলটার নাম মুখে আনতে দেখিনি। একটি বিশেষ দল এই শব্দটা প্রয়োগ করা হচ্ছে। প্রতীক বরাদ্দের পর যখন গণসংযোগে প্রার্থীরা নেমে গেলেন, আপনি কি পার্থক্য করতে পারছেন কিছুটা? আমি একটা কথা বলি, বাংলাদেশ স্বাধীন হয়েছে একমাত্র দেশ যে দেশটি জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে এই দেশের স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের বিজয় এবং স্বাধীনতা। কিন্তু দুঃখজনক হলেও এই দেশের জনগণ, যে দেশের জনগণের এত তীব্র গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই দেশের জনগণ বারবার হোঁচট খেয়েছে। একদম। আপনি স্বাধীনতার পর একদলীয় শাসন, তারপরে এই একদলীয় শাসন এর থেকে বাংলাদেশ মুক্তি লাভ করলো, এবং এই শাসনের বিরুদ্ধে বিএনপি, জিয়াউর রহমানের আগমন এবং বিএনপি নামক একটা দলের উত্থান। আবার ইরশাদ এসে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার, যেটা সাত্তার সাহেব কেবল তিনি বিপুল ভোটের নির্বাচিত প্রেসিডেন্ট, 3 মাসের মাথায় তাকে উৎখাত করে ক্ষমতা দখল করছে ইরশাদ। আবার আমরা ইরশাদের বিরুদ্ধে, আপনি দেখেন এই আবার ইরশাদের বিরুদ্ধে যারা, যে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, এক দলের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যে বিএনপির জন্ম, সেই বিএনপিকে উৎখাত করলো যখন ইরশাদ, তখন আবার ইরশাদের বিরুদ্ধে একটা পর্যায়ে যায়। ইরশাদের কিন্তু প্রথম দিকে ইরশাদ এবং আওয়ামী লীগের একটা ইকুয়েশন ছিল, যার ভিত্তিতে 86 সালে নির্বাচন হয়েছিল, তাদের একটা আতাতের ভিত্তিতে। পরে আবার 68 সালে এসে তাদের আতাত ভেঙে যায়। সেক্ষেত্রে আমরা দেখলাম যে চরম বিরোধী বিপরীতমুখী দুইটা শক্তি, বিএনপি এবং আওয়ামী লীগ, দুইজন আবার একসঙ্গে তারা ইরশাদের বিরুদ্ধে লড়াই করেছে। আবার 96 সালে আমরা দেখলাম যে 92 সালের পরে জামাত বিএনপি সরকারের বিরুদ্ধে তারা রাস্তায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম আন্দোলন শুরু করছিল কিন্তু জামাত ইসলাম। এরপরে আওয়ামী লীগ যুক্ত হয়েছে। আবার আমরা দেখলাম যে 2002-এ যায় জামাত এবং বিএনপি একসঙ্গে হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে। এই যে স্বপ্ন ভঙ্গের এবং গণতন্ত্রের বারবার হোঁচট খাওয়া, সেই থেকে এই যে 15 বছরের যে ফেসিবাদী শাসন, মানুষকে আসলে মানুষের চিন্তা চেতনা সব শ্যাটার্ড করে দিয়েছে, ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। এখন যারা আন্দোলন করেছিল তারা এখন পরস্পর একসঙ্গে আন্দোলন করেছে, তারা এখন নির্বাচনে পরস্পর বিরোধী শক্তি। এখন এখানে তো পাওয়ারের নির্বাচনে বিজয়ের একটা ব্যাপার আছে। আপনি যেটা বললেন যে এই আন্দোলনের যখন রেস যতক্ষণ ছিল, মাঠে যখন প্রতিদ্বন্দ্বিতা আসে নাই, ততক্ষণ পর্যন্ত সবার একটা ছিল, মোটামুটি আর রাগ ঠাক ব্যাপার ছিল। এখন যেহেতু কম্পিটিশনটা এমন যে কে বিজয়ী হবে, এইরকম একটা বিএনপি না জামাত জোট, এই একটা ব্যাপার যখন আসছে, এইটা আমাদের দেশে এই একটি ইস্যুতে মনে হয় যে পরস্পর শত্রু, পরে আর একটা ইস্যুতে দেখা গেলো পরস্পর মিত্র হয়ে যায়। একটা ধারাবাহিক আমাদের দেশে আছে। এর মধ্যে দিয়ে আমি মনে করি না যে এই যে পরস্পর এখন যে একে অপরকে সমালোচনা করছে, ওই অমুক ক্ষমতা আসলে এই হবে, অমুক ক্ষমতা এই হবে, এইগুলি আসলে নির্বাচনের আগে এগুলো হয়ে থাকে। এটি নিয়ে আমি কিন্তু, আমরা যেহেতু সংবাদপত্রে সবসময় সেন্সেশন ক্রিয়েট করার একটা প্রবণতা আছে, যে কারণে আমরা অনেক সময় এগুলো নিয়ে বেশি বিচলিত হই। এটা আমাদের সাবকন্টেন্ট পলিটিক্সে এগুলি কোনো, আমি মোটা থেকে আপনার বক্তব্য থেকে এটা ধরে নিচ্ছি, এবং এটাই বাস্তবতা যে এখন পর্যন্ত আসলে বড় ধরনের সমালোচনা করার মতো কোনো দৃশ্যপট আসলে রাজনৈতিক দলগুলো তৈরি করেনি, এবং এটাই হয়তো একটা বড় আশাবাদ নির্বাচনের ঠিক আগ দিয়ে। আমি বলে রাখি দর্শক, আমাদের সঙ্গে সিনিয়র সাংবাদিক এলআই নেওয়াজের পাশাপাশি রয়েছেন এই মুহূর্তে কৃষক দল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, এবং একই সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি, এবং ফজলে হুদা বাবুল, আপনার কাছে আসবো তার আগে একটা ছোট প্রতিবেদন আমরা একটু আগে 11টার সংবাদ সংযোগে প্রচার করেছিলাম, এবং সেখানে আসলে আমরা আসন ভিত্তিক আলাপ করছিলাম। যদিও আপনি নওগাঁর, কিন্তু তারপরও যেহেতু রাজনৈতিক দলগুলো নিয়ে আমরা কথা বলছি, চট্টগ্রামে 16টা আসনে এবার নির্বাচনে প্রার্থী আমরা দেখেছি 113টি। এই 113 জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী মাত্র 4 জন, এবং 23টি দল বিএনপি জামাত সহ তারা কেউ আসলে নারী প্রার্থী দেয়নি। অনেকেই প্রশ্নটা জানতে চাইছেন যে চট্টগ্রামে তো নারীদের একটা বড় ভূমিকা রয়েছে, ভোট ব্যাংক রয়েছে,
প্রার্থী হিসেবে তাদেরও তো কয়েকজনের নাম প্রস্তাব করা যেত, দল হিসেবে বিএনপি আসলে কি ভাবনাটা এখানে রেখেছে আসলে? ধন্যবাদ এলাহি নেওয়াজ খান ভাইকে জি এবং সহ আলোচক ফজলে বারী মাসুদ ভাইকে। দেখুন, আপনি যে প্রশ্নটা তুলেছেন নারীর ক্ষমতায়ন বিষয়টা, অ্যাকচুয়ালি তো রাজনীতিতে তাহলে নারীর এরকম অবস্থা কেন চিটাগংয়ে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই নারীর ক্ষেত্রে খুবই একাট্টা এবং নারীর ক্ষমতায়নের ব্যাপারে খুবই সচেতন। আপনি জানেন যে ম্যাডাম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু উনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন কিন্তু বিএনপি নারী মানে মেয়েদের স্কুল কলেজ পড়ালেখাটা অবৈতনিক করেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা আগামীতে নির্বাচনের জন্য আমরা নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী এবং সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে, এবং সেটা নারীদের নামে করছি। তো এই স্টেপগুলো কিন্তু বিএনপি সবসময় নেয়। এখন কথা হচ্ছে বিগত 17 বছরে যে জুলুম অত্যাচার বাংলাদেশে গিয়েছে, এটা সব দলের হয়েছে। সেখানে আমাদের রাজপথে আন্দোলনে নারীদের নাম্বার মতো ওই রকম সামাজিক অবকাঠামো এখনো গড়ে ওঠেনি। আমার কাছে মনে হয়েছে এটা হয়তো অনতিবিলম্বে। এখন আপনারা দেখেছেন যে তারপরও বিএনপি বেশ কিছু নারী নেত্রীকে আমরা নমিনেশন দিয়েছি। তো আগামীতে আমরা হয়তো আরো এটি বাড়িয়ে তুলবো। চিটাগংয়ের ব্যাপারে যেটা বলছেন, আমি ওই কথাতেই আসছি। মূলত আমরা দেখেছি যে আমার কাছে মনে হয়েছে, আমি নীতি নির্ধারক নই, দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার কাছে মনে হয়েছে দল এবারে ওইসব প্রার্থীকেই কনসিডারেশনে নিয়ে এসেছে যেসব প্রার্থীদের বিগত 17 বছরে তাদের আন্দোলন সংগ্রাম, জেল জুলুম এবং সাধারণ লোকজনের পাশে থাকা, তাদের দুঃসময়ে তাদের সাথ দেয়া, তাদের দেখভাল করা, মামলা হামলায় কর্মীদের টেক কেয়ার করা, এসব ক্ষেত্রে চিটাগংয়ে হয়তো পুরুষরা হয়তো একটু এগিয়ে ছিলেন, যে কারণে আমার মনে হয় এটা হয়েছে। কিন্তু আমরা সব সময় নারীদের ক্ষমতায়নে বিএনপি বদ্ধপরিকর, যে কারণে আমি আপনাকে দুটো উদাহরণ দিলাম। চমৎকার। মানে এটা থেকে এটা বোঝা গেল যে আসলে আন্তরিকতা বা সেই চেষ্টা কোনোটারই অভাব নেই, কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে হয়তো চট্টগ্রামের ক্ষেত্রে এই সিদ্ধান্তটা এসেছে। নিশ্চয়ই আরও কিছু বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, এবং বলে রাখি দর্শক, আমাদের সঙ্গে এক পর্যায়ে যুক্ত হবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও 10 দলীয় জোটের সিরাজগঞ্জ 6 আসনের প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ। আমরা কথা বলবো, এবং অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, আপনার কাছে ছোট একটা প্রশ্ন করে রাখতে চাই। যেটা আমরা দেখছিলাম যে আজকে শিরোনামেও এসেছে, চরমোনাই পীর তিনি বলেছেন যারা বন্ধুর সঙ্গে ধোঁকাবাজি করে তাদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। বন্ধু কারা, ধোঁকাবাজিটা কি ছিল আসলে? আরও একবার বলি যে এই শিরোনামটা আমরা দেখতে পাচ্ছি, যারা বন্ধুর সাথে ধোঁকাবাজি করে তাদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। বন্ধু কারা, ধোঁকাবাজিটা আসলে কি ছিল? অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক সহ যারা আছেন সকলকে। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে 30 সেকেন্ড একটা কথা বলি, সেটা হলো সবজির দাম এবং আমাদের পণ্যের যে দাম, এটা যে এমন ভাবে বেড়েছে, আমার মনে হয় না যে সরকারের এ ব্যাপারে কোনো রকমের কোনো খোঁজ খবর আছে। তো এটা আমরা প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এটা কমানোর জন্য, মানুষের হাতের নাগালে আনার জন্য সরকারের পদক্ষেপ কামনা করে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। তো সেটা হলো যে আপনি যেটা যথার্থই বলেছেন যে আমাদের আমির আজকে যেটা বলেছেন যে বন্ধুর সাথে প্রতারণা, বিষয়টা হলো কি, আমরা যখন 5 আগস্টের পরে আমাদের আমিরই প্রথম বলেছিলেন যে আমরা ওয়ান বক্স পলিসি আমরা করতে চাই। তো সেই সময় আমরা ওয়ান বক্স পলিসিতে প্রথম 5 দল, পরে আরো 2টো দল যুক্ত হলো। ওই সময় কিন্তু আমাদের সাথে জামাতের এর আগে জামাতের সাথে আমাদের প্রচন্ড বিরোধিতার পরেও আমাদের আমির জামাতের সাথে একত্রিত হয়ে এই আন্দোলনটা করার চেষ্টা করেছেন এবং নির্বাচনে একটা বক্স দিবেন। এখানে একটা কথা বলে রাখি, আমরা যে জামাতের সাথে যে ঐক্য হয়েছিলাম বা একটা সমঝোতায় গিয়েছিলাম, এই পথটা কিন্তু আমাদের মসৃণ ছিল না। আমাদের কিন্তু এদেশের ইসলামী ঘরানার যারা, এরা প্রচন্ড ভাবে তাদের থেকে আমরা যে সকল ওলামায়ে কেরাম আমাদেরকে উপদেশ দেন, আমরা আমাদের সাথে চলেন ফিরেন, তাদের কিন্তু প্রচন্ড বাধা ছিল। এবং বিশেষ করে 71 প্রসঙ্গেও
এদেশের আমাদের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনি জানেন যে এখানে আমরা যুদ্ধকে অন করে আমরা চলি। তো আমাদের এখানে প্রচুর মুক্তিযোদ্ধারা আছেন, তাদেরও কিন্তু একটা প্রচন্ড বাধার আমরা সম্মুখীন হয়েছিলাম। এই সব বাধাকে পিছনে ফেলে আমরা শুধুমাত্র ইসলামকে বিজয় করবার জন্যই আমরা আমরা জামাতের সাথে আমরা একত্রিত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য হলো যে এই বন্ধুত্বটা তৈরি হয়েছিল, আমরা দেখলাম যে যখন সারা দেশে আমাদের 7টা বিভাগে কিংবা 8টা বিভাগে আমাদের যে সমাবেশগুলো হলো, এই সমাবেশটা খুব চমৎকার ভাবে আমরা করলাম। সেইখানে আপনি দেখেছেন হাত পাখার উপস্থিতি ব্যাপক ছিল। এই যে উপস্থিতি ব্যাপক সমাবেশ হলো এবং মানুষের মধ্যে একটা আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা তৈরি হলো, এই পর্যন্ত কিন্তু জামাতের ব্যবহারটা ছিল আমাদের সাথে খুবই মসৃণ এবং চমৎকার। কিন্তু এর পরেই যখন আমরা আসন সমঝোতার বিষয়ে আমরা পয়েন্ট ধরে ধরে আলোচনা করতে লাগলাম, প্রথম বৈঠকটাও মোটামুটি সুন্দর হয়েছিল, দ্বিতীয় বৈঠক থেকে কিন্তু আর আমাদের সাথে সুন্দরভাবে হয়নি। সেখানে আমরা দেখেছি তারা আমাদেরকে অনেক কিছু গোপন করার চেষ্টা করেছেন, অনেক কিছু না বলার চেষ্টা করেছেন। আমরা একসাথে সমঝোতা করব, আমার কথা আপনাকে বলবো, আপনার কথা আমাকে বলবেন, আমরা দেখেছি অনেক কিছু তারা আমাদের থেকে গোপন করে যেতেন এবং গোপন করে করে আস্তে আস্তে একটা পারস্পরিক যে সম্পর্ক, এর মধ্যে একটা চিড় ধরলো। এবং আজকে তো আমরা দেখলাম একটা ভিডিও অলরেডি ভাইরাল হয়েছে যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন যে তারা যখন আমেরিকান এম্বাসিতে গিয়েছে, সেখানে তারা নাকি বলেছে তোমাদের সাথে একটা এক্সট্রিমাইজ একটা দল আছে। তো তাদেরকে সে নাকি উত্তর দিয়েছে যে আমরা তাদেরকে সেখানে সরিয়ে আনার চেষ্টা করছি। এখান থেকে কথা বোঝা যায় যে জামাত বোধহয় আমেরিকার সাথে একটা সংযোগ স্থাপন করবার জন্য, এবং আমরা দেখেছি ভারতের সাথে তাদের বৈঠক হচ্ছে, এই সকল এদেরকে আমাদেরকে রেখে তাদেরকে হয়তো বন্ধু বানানোর চিন্তা থেকেই হয়তো বা তারা আমাদের সাথে এই সম্পর্কের চিড় ধরানোর চেষ্টা করেছেন, যেটা আমাদের আমির প্রতারণা শব্দটা বলেছেন। এবং আমি দেখে আপনাকে বলেই গেলাম যে আমাদের যখন এই সমাবেশগুলো হচ্ছিল তখন কিন্তু সম্পর্ক ভালো, যখনই এটা মূল জায়গায় গেলাম যে আমরা সমঝোতার জায়গায় যাব, তখনই কিন্তু তারা আমাদেরকে অনেকটা ডিনাই করার চেষ্টা করলেন। এবং আমাদের প্রথম বৈঠকে আমি ছিলাম এই আসন ভাগা সমঝোতার, সেখানেও মোটামুটি সুসম্পর্ক, যদিও একটু উত্তপ্ত দিয়ে শুরু হয়েছে। দ্বিতীয় বৈঠকের শুরুতেই কিন্তু জামাতের এক নেতা যিনি এটার দায়িত্বে ছিলেন, তিনি দ্বিতীয় বৈঠকের সেকেন্ড কি থার্ড সেন্টেন্স তিনি বললেন যে এখন আর আমাদেরকে মিষ্টি ভাষায় বললে আমরা শেষ করতে পারবো না, এখন কিছু শক্ত এবং তিক্ত কথা বলতে হবে। তো তখনই আমরা মনে করেছি যে যতদিন পর্যন্ত একটা আওয়াজ তোলা প্রয়োজন ছিল তখন হাত পাখাকে প্রয়োজন ছিল, এখন যে আওয়াজ তোলা হয়ে গিয়েছে এখন আপনারা এই লাইনে যাচ্ছেন, এটাকেই আমাদের আমির প্রতারণা হিসাবে বুঝতে পারছি। আপনি আপনার জায়গাতে প্রশ্ন করছেন। জি, এখানে আমি একটা বিষয় জানতে চাই, জি, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে গোড়ার থেকেই মসৃণভাবে আসছিল এবং শেষ তো তিক্ততার সৃষ্টি হলো, শুধু কি আসন ভাগাভাগি নিয়ে, না আদর্শগত কোনো ডিফারেন্স ছিল? না, অবশ্যই আমরা তো বলেছি আমাদের 3টা কারণ। এক নাম্বার ছিল আদর্শগত দিক। আমরা প্রথমে দেখেছি তারাও ইসলামের কথা বলছে, কিন্তু তারা এই কিছু এম্বাসির সাথে কথাবার্তার পরে আমরা দেখলাম যে তারা তাদের ইসলামের কথাটা তারা বলা খানিকটা ছেড়ে দিয়েছে। তারা অন্যান্য কথা বলে ইসলামকে উপস্থাপন করতেছে, কিন্তু ইসলামী শরিয়া, ইসলামের বিষয়গুলি তারা উপেক্ষা করে চলছে। এবং তাদের আচরণগত দিক, তাদের প্রোগ্রামগুলোতে বিভিন্ন সময় আচরণগত দিকগুলোতে আমরা দেখছি তারা শরিয়া ইসলামিয়াকে মারাত্মকভাবে তারা ভায়োলেট করে চলেছে। তখন থেকেই কিন্তু আমাদের সম্পর্কটা চিড় ধরেছে এবং আস্তে আস্তে এটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছে। একটা দাবি, বাইরেতে যে এই ইমপ্রেশনটা তৈরি হয়েছে যে আদর্শগত না, সিট ভাগাভাগি নিয়ে বিরোধের ফলে আপনাদের সমঝোতা ভেঙে গেছে, বাইরে প্রচারণটা এরকমই হয়েছে। না, এটা হবেই, কারণ এখন যেহেতু নির্বাচনটাই মুখ্য, তো সেজন্য আসলে ওটাই মানুষে আলোচনায় রাখে, ওটা এই কারণেই এটা হয়েছে। কিন্তু যদি এখন যে নির্বাচন না থাকতো তাহলে হয়তো বা মানুষ এই আসনটা পিছনে ফেলতো, একটা অভিযোগ আবার চরমোনাই পীর তিনিও করেছেন এবং এটা অনেক শিরোনামে এসেছে যে বিএনপি থেকে নাকি ফোন দেওয়া হয়েছে বিএনপির এক বড় নেতা। মানে বিষয়টা কি? এটা অবশ্যই সত্য এবং বাস্তব কথা। শুধু এখন না, এটা আমরা এই যে অনেকে আমাদেরকে ক্লেম করে, আমাদেরকে
আন্ডার এস্টিমেট করে যে আপনারা তো এখনো একটা সিট পাননি। আমরা কিন্তু আমাদের যে অনেক ছোট ছোট দল অনেক আগেই তারা সংসদে আসন নিয়েছে। তো আমাদের জন্মলগ্ন থেকেই কিন্তু আমাদের যে জনসমর্থন এটা দেখে অতীতের বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতায় গেছে প্রত্যেকেই বলেছে যে ইসলামী আন্দোলনকে 5টা 10টা আসন আমরা দেই, কিন্তু আমরা কখনোই আমরা বলেছি না আমরা আপনাদের স্বৈরাচারের কিংবা আমরা আপনাদের দুর্নীতির আমরা সহযোগী হব না। তো এটা কখনোই আমরা গ্রহণ করি নাই। এবং লাস্টলি এই আমলেও কিন্তু বিএনপি থেকে এটা আমাদেরকে খুব অনারারি খুব সম্মানের সাথে কিন্তু তারা আমাদেরকে অনেক প্রস্তাব দিয়েছে, কিন্তু আমরা জানি যে বিএনপি তো আগেই বলেছে যে আমরা শরিয়া কায়েম করব না, শরিয়ার বিরুদ্ধে তাদের অনেক কথা আছে, এজন্য কিন্তু তাদের সাথে আমাদের সমঝোতা হয়নি। জামাত যেহেতু বলছিল শরিয়ার কথা, এজন্য তাদের সাথে আমরা শুরু করেছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে দেখেছি যে না, তারাও আসলে শরিয়া চায় বুঝতে না। পারছি। আমি এই জায়গা থেকে একটু ফজলুদ্দা বাবুল আপনার কাছে আসবো এবং একটু বলে রাখি সাইফ মুস্তাফিজ আপনার কাছে কয়েকটি বিষয় আছে জানতে চাওয়ার। আমি নিশ্চয়ই ফজলুদ্দা বাবুলের কাছে এই ইস্যুতে কথাটা শেষ করে তারপর আপনার কাছে আসবো। জনাব ফজলুদ্দা বাবুল, আমরা সবসময় এটা শুনে এসেছি যে বিএনপি মধ্যপন্থার রাজনীতি করে এবং তাদের সঙ্গেও ইসলামী দলগুলোর জোট আছে এবং বিএনপির দিক থেকেও স্পষ্ট করে নবীজির যে আদর্শ সেই আদর্শে দেশ পরিচালনা করার কমিটমেন্টও করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। গতকালও সমাবেশে আমরা সেটা দেখেছি। তারপর আসলে এই জাতীয় বক্তব্যগুলো কেন আসে এবং নির্বাচনের আগ দিয়ে এটা তো একটা ইস্যু, এর বাইরে গিয়ে আমি পরবর্তীতে আপনার কাছে জানার চেষ্টা করব এখন অস্বাভাবিকভাবে সবজি এবং জ্বালানির দাম বাড়ছে নির্বাচনের আগে, যেটা বিভিন্ন সময় আমরা দেখে থাকি, কতটা যৌক্তিকতা কতটা সুযোগ নেওয়া হচ্ছে এটা নিয়েও পরবর্তীতে আলাপ করব। আপাতত প্রথম অংশটা একটু জানতে চাই। জি জি, ধন্যবাদ। আপনি যে নিউজে দেখাচ্ছিলেন যে আজকে সরস্বতী পূজা, আমি দু একটা সরস্বতী পূজাতে আজকে অ্যাটেন্ড করেছি। তারপরও দেশবাসীকে, বিশেষ করে নওগাঁ জেলা এবং মহাদেবপুর বদলগাছির সকল হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের, বিশেষ করে ছাত্র ছাত্রীদের সরস্বতী পূজার শুভেচ্ছা। যে প্রশ্নটা আপনি করেছেন সেটি হচ্ছে সরি, কি বলছিলেন আপনি? ইসলামী দলগুলোর সাথে ইসলামিক জোটের কথা। জি দলগুলোর সাথে বিএনপির রিলেশনশিপ। দেখুন, বিএনপি শুরু থেকেই একটা মধ্যপন্থা দল। বিএনপিকে বলা হয় যে ডানের বামে, বামের ডানে, মানে আসলে একটা মধ্যপন্থা দল হিসেবে বিএনপিতে বামপন্থী লোক থেকেও আসা লোকজন আছে, আওয়ামী লীগ থেকে আসাও লোকজন আছে, বিএনপিতে আপনার ডানপন্থী থেকে ইসলামী দল থেকে আসা লোকজনও আছে। আপনি যারা খেজুর গাছ নিয়ে ইলেকশন করছে, বিএনপির জন্মটা হবার পর বাংলাদেশের সংবিধানে সবার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন, এবং শুধু তাই না, উনি আরাফাতের ময়দানে কিন্তু নিম গাছ লেগে এসেছেন। মধ্যপ্রাচ্যে আমি দীর্ঘদিন কাজ করেছি, তখন এটাকে বলা হতো জিয়া ট্রি, নিম গাছকে। ম্যাডাম খালেদা জিয়া সবসময় আলেমদের নিয়ে আলোচনা করতেন, দেশের পরবর্তী পদক্ষেপ নিতেন উনি আলমদের সাথে আলাপ করে। আপনি জানেন যে শাপলা চত্বরের যে ম্যাসাকার, এখানে ম্যাডাম খালেদা জিয়ার যে ভূমিকা ছিল, তাকে যখন ট্রাক দিয়ে আটকানো হলো তখন তিনি কিভাবে এটার প্রতিবাদ করেছেন। তাছাড়াও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 সালের পর যেসব ইসলামিক কান্ট্রিগুলো আমাদেরকে ততদিন পর্যন্ত স্বাধীনতার স্বীকৃতি দেয়নি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসবার পর সেই স্বাধীনতার স্বীকৃতিটা পায়। জনাব তারেক রহমান দেশে ফেরত এসে উনি একটা কথা বলেছেন, নবীর ন্যায় পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন। তার মানে বিএনপি ইসলামী দল নয়, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। বিএনপি সকল ধর্ম, সকল মত, সকল পথ নির্বিশেষে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, সমতল, পাহাড়ি, সবাইকে একসাথে গেথে বিএনপি যে রাজনীতিটা করে এবং যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে গেছেন বাংলাদেশকে, সেটা হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। এখানে সবার পরিচয় একটাই, সেটা হচ্ছে সবাই বাংলাদেশী। একজন মুসলমান যেরকম নাগরিক সুবিধা ভোগ করবে, যেরকম নিরাপত্তা সুবিধা ভোগ করবে, একজন হিন্দুও তাই করবেন, একজন আদিবাসীও তাই করবেন, একজন ক্ষুদ্র এখন এই বার্তাটা কি মানে ফজলে বাড়ি মাসুদ এরকম ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা নেতারা রয়েছেন বা এরকম রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, তারা তো এই বার্তাটা এইভাবেই পাচ্ছে নাকি? মিউট হয়ে গেছে মনে হয়।
আপনি আমাকে জিজ্ঞেস করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বিএনপির জি, জি। যেই অবস্থানটা ইসলামিক দলগুলোকে নিয়ে এবং তাদের যে মধ্যপন্থা রাজনীতির ব্যাপারটা, এটা আসলে অন্যান্য ইসলামিক দলগুলোর কাছে কতটা স্পষ্ট করা গেছে? দেখুন, এটা আমাদের রাজনীতিটা শুধু অন্য ইসলামী রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করার রাজনীতি, বিএনপির রাজনীতি নয়। বিএনপির রাজনীতিটা আমি আপনাকে ক্লিয়ার করেছি। এখন বিএনপির রাজনীতিতে যারা বিশ্বাস করবে তারা বিএনপির সাথে আসবে। এখন রাজনৈতিক গণতন্ত্র, বিএনপি সকল মতকে শ্রদ্ধা করে। বিএনপির রাজনীতির বেজই এইটা যে বিএনপি মনে করে এখানে অনেক মত থাকবে, পথ থাকবে, সবার অনেক সেই দল মত থাকবে, শোনা এবং বহুদলীয় সেগুলোকে নিয়ে গণতন্ত্র। সহাবস্থান আর কি। জি আমার হ্যাঁ, একটা এবং তার মধ্যে জনগণ এটা পছন্দ করবে যে বিএনপি কোনটাকে, জনগণ কোনটাকে একদম গ্রহণ পরিষ্কার। জি, করছে। এলআইডি তার ওয়াসখান। বেসিসেই বিএনপি রাজনীতিটা করে। না, আমার আপনার কাছে আমার আবার জি, একটু জানতে এলাহি ইচ্ছে নেওয়াজ করছে, খান ভাই। জি। জি, আপনার কাছে জানতে ইচ্ছে করছে এটা যে যখন 4 দলীয় জোট এলাহি ছিল, নেওয়াজ খান ভাই, বেশি কিছু জানতে চাই না, আমি গ্রামের রাজনীতি করি, হালকা করে জানবো। না 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 না, বেশি আমি শুধু এটুকু জানতে চাচ্ছি যে মানে যখন 4 দলীয় জোট ছিল, যেটার মধ্যে জামাত ছিল এবং ইসলামী ঐক্য জোট ছিল, তখন আমি দেখছি যে বলা হতো যে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ ধারণ করার কথাটা বলা হতো। জি। এখন এই ইসলামী দলগুলি একটু আলাদা হয়ে নতুন জোট করেছে। এখন কি বিএনপি থেকে এরকম বলা হবে যে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের? নওয়াজ ভাই, আমি উপজেলা বিএনপির একজন সভাপতি। তারপরও আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। সেটি হচ্ছে যে আপনি একটা সুন্দর প্রশ্নের অবতারণা করেছেন। আপনি ভালো লেখালেখি করেন, বিশেষ করে নয়া দিগন্তে আমি দেখেছি আপনার লেখালেখি। তো বিষয়টা হচ্ছে আপনি পারফেক্টলি পয়েন্ট আউট করেছেন। এটা বিএনপির মত নয়, বিএনপির দলের স্ট্যান্ডও নয় যে বিএনপি ইসলামী মূল্যবোধের দল। বিএনপি হচ্ছে ধর্মীয় মূল্যবোধের দল, দুটো আলাদা জিনিস। সকল ধর্মের সহাবস্থানকে বিএনপি সম্মান করে, এটার নামই হচ্ছে বাংলাদেশ মানে জাতীয়তাবাদী দল। সেকুলার ইয়ার দৃষ্টিভঙ্গি। আমি এক্স্যাক্টলি আপনাকে সেকুলারটা বলতে চাচ্ছি না, আমার শব্দটা সকল একদম ওইটাই। সকল ধর্মগুলোর প্রতি সকল শ্রদ্ধা বা নৈতিকতার ধর্মকে জায়গাটা সমান রেখে আর কি। রেসপেক্ট করি আমরা, হ্যাঁ। এবং তারই বেসিসে আমরা বলি বাংলাদেশী জাতীয়তাবাদ। একদম। আমি হ্যাঁ, আমি আপনার বক্তব্যটা স্পষ্ট হতে পেরেছি। আমরা ধর্মীয় মূল্যবোধের দল, নট ইসলামী মূল্যবোধের দল। এটা কিন্তু সেকুলার বলে বোধহয় আধুনিক রাষ্ট্র। এইটা অন্য ডিবেট, এটা করতে চাইলে অফকোর্স উই ক্যান ডু দিস। বুঝতে পারছি। আমার হাতে আরো অনেকগুলো টপিক আছে। আমি একটু সাইদ মুস্তাফিজের কাছে অনেকগুলো বিষয় নিয়ে একটু আসতে চাই। প্রথমত একটা আপডেট অনেকে জানতে চান, সেটা হচ্ছে যেদিন ইসলামী আন্দোলন ঘোষণা দিল যে তারাই 11 দলের মধ্যে থাকবে না, আপনারা 10 দলীয় জোটে পরিণত হলেন, সেদিন আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা আশাবাদের কথা অনেককে জানিয়েছিলেন যে লিয়াজু কমিটি চেষ্টা করবে ইসলামী আন্দোলনকে ফেরাতে। সেরকম কোনো চেষ্টা এখনো চলছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার যারা সমালোচক আছেন সবাই খুব প্রিয় মানুষ, তাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি, এবং টিভি পর্দায় যারা দেখছে তাদেরকে সালাম ও শুভেচ্ছা। এখন আসলে অফিসিয়ালি এই স্টেটমেন্টটা দেওয়ার সুযোগ নেই যে এটা আসলে এই প্রক্রিয়াটা আর চলমান। তবে আমরা আসলে যে জায়গা থেকে চিন্তা করছিলাম যে একটা মানে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো এবং আমরা আসলে সংস্কার প্রশ্নে, বিচার প্রশ্নে যে চিন্তাটা আসলে করেছিলাম, সেই জায়গা থেকে এই সবগুলো রাজনৈতিক দলই আসলে অ্যালাইন ছিল। তারপরও কিছু কারণে আসলে হয়তো আমাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, এবং ভাইরা হচ্ছে যে তখন সিদ্ধান্ত নিয়েছেন তারা এককভাবে নির্বাচন করবেন। সেই সিদ্ধান্তের উপরে আমরা শ্রদ্ধাশীল। তবে আমি এখনো চাই যে আমাদের এই 11 জোটের একটা বাস্তবতা যদি সামনে আসতে পারে। এখন বলা যায় না, মানে সামনে ইলেকশনের আগে আরো অনেক কিছু হতে পারে, ইকুয়েশন চেঞ্জ হতে পারে। আপনার অফিসিয়ালি ওই সুযোগটা বোধহয় আর নেই। বুঝতে পারছি। আরেকটা বিষয় আমি ছোট করে জানবো, তারপর বিরতিতে যাব, তারপরে এসে আরো দু একটা বিষয়টি জানার চেষ্টা করব। প্রথমবারের মতন নির্বাচনে অংশ নিয়ে নিশ্চয়ই গণসংযোগ করার একটা অভিজ্ঞতা হচ্ছে। সেই জায়গাতে একটা বড় চ্যালেঞ্জ আপনি ফেস করছেন কিনা বা ফিল করছেন কিনা, কারণ জামাত ইসলামের নিজস্ব একটা রাজনৈতিক ধারা আছে, টোন আছে, এবং তাদের কিছু ভোট ব্যাংক আছে, তাদেরকে তাদের রাজনীতি অনুসারে সবাইকে চেনে, এবং এনসিপি এক ধরনের রাজনীতি করে এসেছে একেবারে সাইদ মুস্তাফিজকে মানুষ চেনে আসলে ঠিক যখন আসলে গণ অভ্যুত্থানের রাজপথের ছবিগুলো আমরা দেখছিলাম তখন থেকে। এরপর এনসিপি তৈরি হলো, এরপর আপনি ইলেকশনে দাঁড়ালেন,
এবং 10 দলীয় জোটের মধ্যে আছেন, যেখানে জামাত ইসলামীও আছে, তাদের একটা রাজনৈতিক ধারাও আছে। এটা আপনারা ফেস করতে হচ্ছে কিনা, যে আপনাদের ধারাকে যারা সমর্থন করছে কিন্তু জামাত ইসলামী ধারাকে সমর্থন করছে না, তাদেরকে আকৃষ্ট করাটা? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। এখন দেখেন, আমার যেটা মানে ব্যক্তিগতভাবে ফিল হয়েছে যে এই ধারাটার জায়গাটা আসলে মানে প্রো জুলাই যে আমাদের অ্যালাইনমেন্ট হয়েছে, এই ধারার থেকে আসলে তারা আমাদেরকে দেখছেন। জি, এবং যেখানে যাচ্ছি না কেন সেখানে আসলে আমাদের যেই বাংলাদেশ জামাত ইসলামের ভাইয়েরা আছেন বা আমাদের জোট সঙ্গে অন্য দলগুলো আছেন, তারা আমাদেরকে মানে জুলাইয়ের একটা স্পিরিটকে ধারণ করা, যে এই তরুণ আমরা আছি, এইভাবে আসলে তারা আমাদেরকে দেখছে এবং তারা জুলাইকে খুবই ভালোভাবে ওন করে। তো সেই জায়গা থেকে তারা আমাদেরকে খুবই ভালোভাবে রিসিভ করছে। আমরা যেরকম, আমরা সেরকম ভাবেই নিজেদেরকে তাদের সামনে নিয়ে আসছি। এবং আমাদের সক্রিয়তাটা তো আসলে নতুন করে দেখানোর কিছু নেই, কারণ দীর্ঘদিন ধরে তারা আমাদেরকে পর্যবেক্ষণ করেছে। আমরা যারা মিডিয়াতে আসি, টক শো করি, অথবা আমরা যারা রাজনীতির মাঠে থাকছি, তো তারা তো আমাদেরকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছে। তো সেই জায়গা থেকে মানে নতুন করে বাড়তি কিছু করাটাও আমার মনে হয় না এটা আসলে উচিত, যেহেতু আমরা বারবার বলছি আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। তো সেখানে আসলে নির্বাচন কেন্দ্রিক যদি আসলে একটা ডিপ্লোমেসি করি এবং একটু দ্বিচারিতার সুযোগ তৈরি করে দেই, তো সেটা আসলে দিন শেষে আমার মনে হয় যে আমার রাজনৈতিক মোরাল গ্রাউন্ডটা সাপোর্ট করেন আমাকে। এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে আমাকে তারা খুবই ভালোভাবে রিসিভ করছেন। এবং এটা খুব মানে আমারও খুব ভালো লাগছে আসলে। মানে নিজের দল না হওয়া সত্ত্বেও বুঝতে জোটসঙ্গী পারছি। হিসেবে আসলে তারা এত সুন্দরভাবে সাপোর্টিভ একটা রোল প্লে করছে। কারণ আমি যদি বিএনপির এক্সাম্পল দেখি, সেখানে যে আসনগুলোতে আসলে বিএনপি আসন ছেড়েছে, সেখানে কিন্তু এখনো দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ভাবে আসলে তাদেরকে ডিস্টার্ব করছে, বা আসনে আসলে তারা এখনো সেই লড়াইটা চালিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে সাংগঠনিক ভাবে বাংলাদেশ জামাত ইসলামী বা অন্যান্য যেই জোটসঙ্গী দলগুলো আছে, তারা আমাদেরকে সেই সাপোর্টটা দিচ্ছে, এটাতে আসলে আমরা স্যাটিসফাইড।